কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য প্রযুক্তি এবং পরামর্শ নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আপনাদের জন্য আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে থাকছে এ সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন। এছাড়াও থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন, আর এতে আজ থাকছে এ সময়ে আমের মুকুলের উপর করণীয় একটি বিশেষ প্রতিবেদন। মৌসুমী ফল হিসেবে আম হচ্ছে আমাদের কাছে জনপ্রিয় একটি ফল। বাংলাদেশের সব জেলাতেই কম বেশি আম উৎপাদিত হয়, তবে রাজশাহী, নাটোর, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবচেয়ে বেশি আম উৎপাদিত হয়। আম গাছে এই সময়ে মুকুল পরবর্তী অবস্থায় হপার এবং মাছি পোকা আক্রমণ করতে পারে। মাছি পোকার আক্রমণে আমের ফলনের খুব একটা ক্ষতি হয় না, তবে হপার নিম্ফ মুকুলের রস শুষে খায় এবং সতেজ মুকুল বিবর্ণ হয়ে ঝরে পড়ে। এছাড়া নিম্ফগুলো রস শুষার সাথে সাথে আঠালো মধুরস ত্যাগ করে, যা গাছের পাতায় আটকে যায় এবং মুকুলের পরাগণ প্রক্রিয়া ব্যাপকভাবে বিঘ্নিত করে। এ বিষয়ে বিস্তারিত বলবেন কৃষিবিদ ডক্টর বাবুল চন্দ্র সরকার। আমের মুকুল আসার পরে মুকুল এসেছে কিন্তু ফুল ফুটে নাই, এই অবস্থায় আমাদের আমের বাগানে বা আম গাছে একটি স্প্রে করতে হয়। সেই স্প্রেটি হলো, এর সাথে কীটনাশক মিশাতে হবে। সাইপারমেথ্রিন গ্রুপের রিপকর্ড, সিম্বুশ যে কোনো একটি কীটনাশক 1 মিলিলিটার 1 লিটার পানিতে মিশিয়ে এবং 1 লিটার পানির সাথেই টিল্ট আধা ml 1 লিটার পানির সাথে মিশিয়ে এটি স্প্রে করতে হবে। পরবর্তী সময়ে যখন আস্তে আস্তে আমগুলো বড় হতে থাকবে, যখন মটর দানার মতো হবে, তখন আমরা 1 লিটার পানির সাথে আধা মিলিলিটার টিল্ট এবং 1 মিলিলিটার সাইপারমেথ্রিন গ্রুপের, অর্থাৎ সেটা রিপকর্ড অথবা সিম্বুশ যে কোনো একটি কীটনাশক একসাথে মিশিয়ে সেটা আবারও স্প্রে করতে হবে। এই দুইটি স্প্রে যদি আমরা করি তাহলে আমে যে পোকা হয় সেই পোকাটি হবে না। সাধারণত পূর্বাঞ্চলের জন্যে এটি বেশি প্রযোজ্য, যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেই সমস্ত এলাকাতে এই রোগ এবং পোকার উপদ্রবটা বেশি দেখা যায়। যদি আমরা এই দুটি স্প্রে নিয়মিত করতে পারি তাহলে আমাদের আমের পোকা হবে না। আমাদের আরেকটি বিষয় যেটি অবশ্য করণীয়, সেটি হলো যখন আমে মুকুল আসা শেষ হবে এবং পুরাপুরি মুকুলের যে ফুলগুলো সেটি ফুটে যাবে, তখন আমরা সেই আম বাগানে আম গাছের গোড়ায় পানি আমরা দিব, অর্থাৎ সেচ দিব। সেই সেচ দেওয়া থেকে শুরু করে আমরা সেটি প্রতি 10 দিন পর পর আম পরিপক্ক হওয়া পর্যন্ত, অর্থাৎ আম পাড়ার আগ পর্যন্ত আমরা সেটা অব্যাহত রাখব। আমরা অনেক সময় দেখি যে আম ফেটে যায়। আসলে এটি হয় যে হঠাৎ করে দীর্ঘদিন যদি আম গাছে পানি না দেওয়া হয় এবং হঠাৎ বৃষ্টি হয়, তাহলে অতিরিক্ত পানির ফলে গাছের খাদ্যের প্রাপ্যতা বেড়ে যায়, যার ফলে আমের ভিতরে বাড়ে কিন্তু আমের চামড়াটা যেহেতু শক্ত, যে বাকলটা শক্ত থাকে, সেটা সেভাবে বাড়তে পারে না, যার ফলে আমটা ফেটে যায়। তো আমরা যদি নিয়মিতভাবে প্রতি 10 দিন পর পর যদি সেচ দিতে পারি পরিপক্কতা পর্যন্ত, তাহলে এই সমস্যা থেকে আমরা অনেকাংশে রক্ষা পাবো এবং আমাদের আমগুলো মানসম্পন্ন হবে। এক সময়ে দেশে মূলার বীজ সংরক্ষণ করা হতো না,
দেশের মূলা বীজের চাহিদার সিংহভাগ পূরণ করা হতো বিদেশ থেকে আমদানি করে। সাম্প্রতিক বছরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মূলার ক্ষেত্রে 4টি জাত উদ্ভাবন করেছে, যা চাষ করে বাণিজ্যিকভাবে মূলা বীজ উৎপাদন করা সম্ভব। বাংলাদেশের আবহাওয়ায় বীজ উৎপাদন করতে পারে এবং সেই বীজ থেকে মূলা উৎপাদন করা যেতে পারে, এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন যাবৎ গবেষণা করে এ পর্যন্ত মূলার 4টি জাত উদ্ভাবন করেছেন, যেগুলো বাংলাদেশের আবহাওয়াতে বীজ উৎপাদন করতে সক্ষম। জাতগুলো হলো তাসাকিসান মূলা, বাড়িমূলা 1, বাড়িমূলা 2, পিঙ্কি, বাড়িমূলা 3, দ্রুতি এবং বাড়িমূলা 4। এই 4টি জাতি যেমন মূলার উচ্চ ফলনশীল, মূলাও ভালো হাইব্রিড মূলার মতো, এবং বাংলাদেশের আবহাওয়াতে সাফল্যজনকভাবে বীজ উৎপাদন করতে পারে। মূলা লাগানোর পর 40 থেকে 45 দিন মূলা হওয়ার পরে সেই সবগুলো মূলকে আমরা আবার উঠিয়ে জাত নির্বাচন করে, অর্থাৎ যে জাতের বীজ উৎপাদন করতে চাই সেই জাতের বীজ সদৃশ্যতা বজায় রেখে মূলা বাছাই করে আবার আমরা অন্য একটা বেডে সেই মূলাগুলোকে আমরা বিশেষ নিয়মে লাগাতে চাই। এবং উঠানোর পরে বাছাইকরণের পরে মূলার উপরের অংশ, পাতার অংশ 3 ভাগের 2 ভাগ কেটে ফেলে দিতে হবে এবং মূলারও 3 ভাগের 1 ভাগ নিচের থেকে কেটে আমরা আবার মূলাকে মাঠে লাগাবো। অর্থাৎ এটাকে কি খাসি করা পদ্ধতি বলা হয়। তারপরে সেই খাসি করা মূলার থেকে আমাদের এরকম মূলার ফুল হবে, ফুল থেকে মূলার বীজ উৎপাদন হবে এবং সেই বীজ থেকে পরবর্তী বছর আমরা মূলার চাষ করলে যাতে সদৃশ্যতা বজায় থাকবে এবং উচ্চ ফলনশীল মূলা পাওয়া সম্ভব হবে। একইভাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাণিজ্যিকভাবে গাজরের বীজ উৎপাদন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। গাজরের বীজ উৎপাদন, গবেষণা এবং বাণিজ্যিক বীজ উৎপাদনের বিষয়ে বাংলার কৃষিকে বললেন কৃষিবিদ লিম আক্তার। আর ফার্মার্সরা যেহেতু বাইরে থেকে যে সিডগুলো আমাদের দেশে আসে ওইখান থেকে কাল্টিভেট করে ওদের বীজের খরচটা খুব বেশি থাকে। তা আমরা চাচ্ছি যে আমরা গবেষণার ফলে যদি আমরা গাজরের বীজটা উৎপাদন করতে পারি সেক্ষেত্রে ফার্মার্স অনেকটা উপকৃত হবে, বীজের খরচটা তাদের আর লাগতেছে না। এই জন্য আমরা আজকে 3 বছর ধরে, এই বছর সহ 3 বছর ধরে, অর্থাৎ সামনের বছর আমরা 4 বছরের মধ্যে আমরা একটা গাজরের ভ্যারাইটি হয়তো বা রিলিজ করতে পারবো। এই চিন্তাটা থেকেই আমাদের গবেষণা, আমাদের ভেজিটেবল সায়েন্টিস্টরা আমরা এই গাজরের পরীক্ষাটা শুরু করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে 4টা লাইন নিয়েছি, 4টা লাইনে আমাদের 90% আমাদের গাজরের বীজের জার্মিনেশনটা ভালো। এক্ষেত্রে আমরা আর দেখছি যে আমরা নিউট্রিশনালিও গাজর যদি চাষ করি তাহলে নিউট্রিশনালিও আমরা বেনিফিটেড হচ্ছি, যেহেতু ক্যারোটিনের পরিমাণটা অনেক বেশি থাকে গাজরে। সেক্ষেত্রে আমাদের নিউট্রিশনের চাহিদাটাও অনেকটা পূর্ণ হবে বলে আমরা আশা করতেছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, দেখছেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এরপর থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বহুকাল ধরে বাঙালির খাদ্য তালিকায় দুধ স্থান করে রয়েছে, কারণ দুধে রয়েছে অনেক পুষ্টিগুণ। একসময় কৃষি নির্ভর বাংলাদেশের প্রতিটি কৃষকের বাড়িতে গরু পালের মধ্যে 2-4টে গাভী বাছুর চোখে পড়ত। চাষিরা এখন খামার পদ্ধতির দিকে ঝুঁকে পড়ছেন, ফলে 2 দশক আগের তুলনায় দুধের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং তা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। আর এই খামার পদ্ধতির সাফল্যের পেছনে মৎস্য ও প্রাণীজ সম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সরকারের এই মন্ত্রণালয়টি সচিবালয় থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলা পর্যন্ত বিস্তৃত। আমি 27 সন থেকে 3টা ছোট বাছুর দিয়ে স্টার্ট করছি আর কি। ওর থেকে আল্লাহর রহমতে আমি 30-32টা গরু বানাইছি, বাড়িঘর ঠিক করছি, ছেলে মেয়ে লেখাপড়া করাইছি এবং কাজে দিছি, মেয়ে বিয়ে দিছি, ছেলেদেরও বিয়ে করছি। এর ভিতর থেকে সব কিছু বাংলাদেশ সরকারের আমি কিছু সাহায্য পাই, ওষুধ টষুধ ডাক্তার এগুলা সম্পূর্ণ কিছু আমার সাহায্য করে সবাই। যদি সরকার আমাদের দিকে একটু মানে সহযোগিতা করে আর কি, তাহলে আমরা অনেক লাভবান হইতে পারবো। আমরা বিদেশের দুধ আমরা আমদানি করণ লাগবে না,
প্রত্যেকটা লোকই আমরা এরকম লাভবান হইতে পারবো। বাংলাদেশে আমরা স্বয়ংসম্পূর্ণ মানে দুধের ব্যাপারে হইতে পারবো। সঠিক জাত নির্বাচন ও সুষ্ঠু পরিচর্যা করে গাভী লালন পালন করতে পারলে গাভী খামারগুলো সমন্বয়ে অঞ্চল ভিত্তিক দুগ্ধ শিল্প গড়ে ওঠার অমিত সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক 250 মিলিলিটার দুধ ও 120 গ্রাম মাংস প্রয়োজন, যার বিপরীতে আমরা পাই দৈনিক 51 মিলিলিটার দুধ ও 20 গ্রাম মাংস। সেই লক্ষ্যে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করতে হলে যে বিষয়গুলো সঠিকভাবে পালন করা প্রয়োজন তা হচ্ছে: স্থান নির্বাচন। গাভীর স্বাস্থ্যসম্মত বাসঘর নির্মাণের জন্য যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে স্থান নির্বাচন করতে হবে সেগুলো হচ্ছে: উঁচু সমতল ভূমি যেখানে বৃষ্টির পানি জমে না এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জায়গায় ঘরের স্থান নির্বাচন করতে হবে। বাসস্থান। বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি চিন্তা করে গাভীর জন্য নির্মিত বাসস্থানটি সাধারণত উঁচু জায়গায় পূর্ব পশ্চিমে লম্বা করে ঘর তৈরি করতে পারলে ভালো হয়। ঘরের চালা টিন, ছন ও বাঁশের চাটাই দ্বারা তৈরি করা যেতে পারে। খোলামেলা জায়গায় হতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। মেঝে পাকা হওয়া উত্তম, তবে খসখসে হতে হবে। তাছাড়া এই ধরনের রাবার প্যাডও ব্যবহার করা যেতে পারে। প্রতিটি আদর্শ খামারে গোবর, চোনা ইত্যাদি সহজে পরিষ্কার করার জন্য ড্রেনের ব্যবস্থা রাখতে হবে। নির্ধারিত পরিমাণে খাদ্য প্রদান। দুগ্ধ উৎপাদনের জন্য গাভীকে অবশ্যই সুষম খাদ্য সরবরাহ করতে হবে। গাভী 3 লিটারের অধিক দুধ প্রদান করলে প্রতি 2.5 লিটার দুধের জন্য অতিরিক্ত 1 কেজি হারে দানাদার খাদ্য প্রদান করতে হবে। সঠিক সময়ে দুগ্ধ দহন ব্যবস্থাপনা। জন্মের পর প্রথম সপ্তাহে 3 থেকে 4 বার করে দুগ্ধ দহন করা প্রয়োজন। এতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পায় এবং ওলান প্রদাহ রোগের সম্ভাবনা কম থাকে। তাছাড়া যে ঘরে গাভীকে দুধ দহন করা হবে সেটি অবশ্যই পরিষ্কার, শুকনো, ধুলাবালিবিহীন এবং ঠান্ডা বা ছায়াযুক্ত হতে হবে। মলমূত্র, খাদ্যের অবশিষ্টাংশ প্রতিদিন পরিষ্কার করতে হবে। খাদ্যপাত্র প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। দুধ দহনের পূর্বে বাছুরকে দুধ খাওয়াতে হবে। যিনি দুধ দহন করবেন তার শরীর, হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে করতে হবে। দহনকারীর হাতে নখ অবশ্যই ছোট রাখতে হবে। দুধ দহনের পূর্বে গাভীর ওলান ধুয়ে নিতে হবে। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন, আর এরই সাথে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd তে। ফেসবুকে লগ ইন করতে পারেন বাংলার কৃষি। আপনারা চাইলে ইউটিউবের মাধ্যমে আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের বাংলার কৃষি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের